কুলম্বের সূত্র। ওকে, এক নাম্বার টাইপ হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র বেসিক্যালি আসলে কি নির্দেশ করছে বা কিভাবে করে কি নির্দেশ করতেছে, এই Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব ধরুন Q1 Q2 এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাইলে তোমরা নর্মালি জানো যে F ইকুয়াল টু তোমরা K Q1 Q2 বাই d স্কোয়ার, এটা দিয়ে তোমরা জানো। এবং এখান থেকে বাচ্চা এমসিকিউ আসলে তোমরা পারবা যে প্রতিটা চার্জের মান 2 গুণ করলে বল হবে 4 গুণ, মধ্যবর্তী দূরত্ব 2 গুণ করলে বল কয় গুণ হবে? 4 ভাগের 1 ভাগ। মধ্যবর্তী দূরত্ব 1/3 করলে কত হবে বল? 9 গুণ। এগুলা সিম্পল এমসিকিউ, এগুলা তোমরা পারো, এগুলা নিয়ে সমস্যা না। এখান থেকে আর 2-3টা কোশ্চেন হতে পারে। নাম্বার 1, Q1 এর ওপর Q2 এর প্রাবল্য। Q1 এর ওপর Q2 এর প্রাবল্য, Q2 এর ওপর Q1 এর প্রাবল্য। তো একটু খেয়াল করো, এইখানে তোমার খেয়াল করতে হবে যে কার প্রাবল্য। শুধু এক্স্যাক্টলি খেয়াল করবা প্রাবল্যটা কার বলতো? Q2 এর। মানে প্রাবল্যটা যদি Q2 এর হয় তাহলে K Q2 বাই d। তাহলে পরেরটা কি হবে? K Q1 বাই d। মানে তোমরা খালি এইটা মনে রাখবা, যার প্রাবল্য তার চার্জটা থাকবে, যার প্রাবল্য সেই চার্জটা থাকবে, অন্য চার্জ থাকবে না। কথা ওকে? আচ্ছা, তাহলে এই লাইনটাও তোমাদের একটু স্মরণ করতে হবে। Q1 এর ওপর Q2 এর বিভব, Q1 এর ওপর Q2 এর বিভব। এই পুরোর মধ্যে কথা বলিস না। Q1 এর ওপর Q2 এর বিভব, তাহলে কি হবে? কোনো মাইনাস হবে? কোনো মাইনাস কিন্তু হবে না। মহাকর্ষ অধ্যায় হলে মাইনাস হবে, তড়িৎ অধ্যায় মাইনাস হবে না। সো দ্যাট K Q2 বাই d। তো এখানে একটু খেয়াল করবা, এই যে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, আর এই যে বিভব এর একক হচ্ছে ভোল্ট। বাট এইটাকে আবার লেখা যায় জুল পার কুলম্ব। আর এটা জুল পার কুলম্ব হলে প্রাবল্যকে বলা যায় ভোল্ট পার মিটার। এটা জুল পার কুলম্ব হলে প্রাবল্যকে বলা যায় ভোল্ট পার মিটার। ঠিক আছে, এই পর্যন্ত ওকে? আচ্ছা, এইখান থেকে আরেকটা যে কোশ্চেন আসে, যেটাই অ্যাকচুয়ালি বেশি আসে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে ধরো দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জের মধ্যে কোথায় আরেকটা চার্জ নিয়ে এসে বসালে সেই কোনো ধরনের বল অনুভব করবে না, এরকমই কোশ্চেন থাকে। ঠিক আছে, দুইটা চার্জের মধ্যে আরেকটা চার্জকে কোথায় এনে বসালে তা কোনো ধরনের বল অনুভব করবে না। তো আমরা এটা দুই ধরনের কোশ্চেন হতে পারে, কোশ্চেন দেখে আমরা ডাইরেক্ট জিনিসটা বুঝি, তাহলে আমরা পারবো। ধরো বললাম এটা একটা +2 কুলম্ব চার্জ, আর এইটা হচ্ছে তোমার 8 কুলম্ব চার্জ, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। আর এইদিকে বললাম এটা একটা +2 কুলম্ব চার্জ, এটা -8 কুলম্ব চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এদের মধ্যবর্তী দূরত্ব কত রে বাবা? 1 মিটার। গুড। নাও দ্য কোশ্চেন ইজ
এই দুইটা ছবির মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছো? এইখানে দুইটা চার্জই প্লাস, এর জায়গায় হতে পারতো দুইটাই মাইনাস, মানে দুইটা চার্জই প্লাস অথবা দুইটা চার্জই মাইনাস। এইটা হলে আমরা এইটা স্টাইল আউট করব। আর যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে তাহলে আমরা এইটা স্টাইল আউট করব। ঠিক আছে? তো এখন নাম্বার 1 কথা যেখানে আমার মনে রাখতে হবে যে কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে এদের যে সরল রেখা আছে, এই সরল রেখাটা মানে এই পুরা সরল রেখার উপরে কোন জায়গায় আরেকটা চার্জ বসালে তা কোনো ধরনের বল অনুভব করবে না। কোন জায়গাতে আরেকটা চার্জ বসালে তা কোনো ধরনের বল অনুভব করবে না। কথা কি বোঝা গেছে? আরেকটা চার্জের মান কত দ্যাট ডাজন্ট ম্যাটার, শুধু কেয়ারফুল। আরেকটা জিনিস যদি আমি নিউট্রাল কিছু বসাই তাহলে যে কোনো বিন্দুতেই কোনো চার্জ অনুভব করবে না। যদি কেমন জিনিস বসাই, নিউট্রাল জিনিস বসাই। কথা কি বোঝা গেছে? বাট চার্জিত যে কোনো বস্তু হোক 10 কুলম্ব, হোক -100 কুলম্ব, হোক একটা ইলেকট্রন, হোক একটা প্রোটন, ওই বিন্দুটা একটাই। এখানে ঠান্ডা মাথায় যে জিনিসটা খেয়াল করবা, যদি দুইটা চার্জ একই ধর্মের হয়, কেমন ধর্মের হয়, মানে দুইটাই প্লাস আর দুইটাই মাইনাস, তাহলে এই বিন্দুটা পাওয়া যাবে এই দুইটা রেখার ভিতরে। আর যদি দুইটা চার্জের একটা প্লাস আর একটা মাইনাস হয় তাহলে বিন্দুটা পাওয়া যাবে বাইরে। ভিতরে হলেও মনে করবা যার মান ছোট তার কাছে, বাইরে হলেও মনে রাখবা যার মান ছোট তার কাছে। তাহলে এই ছবিতে বিন্দুটা পাওয়া যাবে এখানে, আর এই ছবিতে বিন্দুটা পাওয়া যাবে এইখানে। দেখো বাবা, 2-এর থেকে কিন্তু -8 ছোট, বাট তুমি শুধু মান চিন্তা করবা। কি চিন্তা করবা? তাহলে এই এক্স বের করার সিস্টেমটা এখন আমি তোমাদেরকে বোঝাবো, এইটা মনে রাখবা। দ্যাটস ওকে। বেসিক ভাবে কথা বলতে গেলে তখনই তুমি এই বিন্দুটা পাবা যখন দুই দিকের বল সমান বা দুই দিকের প্রাবল্য সমান। কারণ ভার্সিটিতে 30 সেকেন্ডে এত বল প্রাবল্য সমান করার টাইম নাই। হিয়ার ইউ শুড ইউজ এই ছবিতে x = d/√, বড় বাই ছোট -1। আর এই ছবিতে x = d/√, বড় বাই ছোট +1। মানে উল্টা পাল্টা করে ফেলেছি আমি, প্লাস মাইনাস। এখানে হবে মাইনাস আর এইখানে হবে প্লাস। এখন প্রশ্ন হচ্ছে আমি বুঝলাম কি করে যে আমি উল্টা পাল্টা করেছি। এইটা তোমাকে আমি একটু বুঝাই দিই, তাহলে উল্টা পাল্টা করলেও সমস্যা নাই, তুমি পরীক্ষা হলে ঠিকঠাক হয়ে আসবে। এই ছবিতে এক্স তো ভিতরে হবে, তাই না? তাই এক্স এর মান কোনোভাবেই এদের যে মধ্যবর্তী দূরত্ব ডি, এর থেকে বড় হওয়া সম্ভব না। তাই এই ভাগ তুমি যেটা বের করবা, এই মানটা 1-এর থেকে বড় হওয়া মাস্ট। কথা ওকে? বাট এই ছবিতে এই এক্স এর মান ডি এর থেকে ছোট হতে পারে, বড় হতে পারে, এই কারণে এখানে মাইনাস। তাহলে মাইনাস করে যদি নিচের মানটা 1-এর থেকে ছোট আসে তাহলে এক্স এর মানটা ডি এর থেকে বড় হবে। আর যদি ছোট না আসে তাহলে এক্স এর মানটা যেরকম আছে সেরকম। কথা কি বোঝা গেছে? আমি এইভাবে মনে রাখি, তাই ওই যে 15 বছর আগে মনে করেছে এখনো মনে আছে। তোমরা এইভাবে মনে রাখলে আর তোমার এটা দেখা লাগবে না। কথা ওকে? আরেকটা জিনিস খেয়াল করবা, এক্স কিন্তু অল দ্য টাইম ছোট চার্জ থেকে দূরত্ব, কিন্তু তোমার এমসিকিউর কোশ্চেন তোমাকে বলতেই পারে যে 8 কুলম্ব থেকে দূরত্ব দাও। তাহলে এই ছবি হলে তুমি 1 থেকে x বিয়োগ করবা, আর এই ছবি হলে তুমি 1 থেকে x যোগ করবা। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? সিস্টেম ওকে? আমি অঙ্ক দিব, 30 সেকেন্ডের মধ্যে আমার উত্তর লাগবে, কোনো কথা হবে না। ঠিক আছে? অনলি 30 সেকেন্ডের মধ্যে আমাকে উত্তর দিতে হবে। -3 কুলম্ব এবং 27 কুলম্ব এর দূরত্ব 1 মিটার। 27 কুলম্ব থেকে কত দূরে -100 কুলম্ব রাখলে
তা কোনো বল অনুভব করবে না, তা কোনো বল অনুভব করবে না। রাখলে তা কোনো বল অনুভব করবে না। 1.5 বাকি বলো বলো বলো, আমি জানি না এখন উত্তর 1.5 কি, আমি করি নাই, আমি জাস্ট বানাই দিই। কত দূরে কোনো বস্তু রাখলে তার কোনো বল অনুভব করবে না, কত দূরে কোনো বস্তু রাখলে তা কোনো বল অনুভব করবে না। বাকি রেখি বলবা না, এই বলো এই কত শিওর? তাহলে প্রথমে কিন্তু বাবা এক্স বের করতে হবে। এক্স কার থেকে হবে? একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তার মানে হচ্ছে মাঝখানে মাইনাস চিহ্ন বসবে। মাঝখানে কি বসবে? উপরে 1, নিচে √27/3 -1। তাহলে আলটিমেটলি 1 থাকলো, আর এটা হবে 9 থেকে রুট করলে 3 থেকে 1 বাদ দিলে, তাহলে আলটিমেটলি এখান থেকে কত হাফ, তাহলে এটা থেকে দূরত্ব হবে 1.5। ঠিক আছে, আমরা ডিউ টাইমে কিন্তু উত্তর করতে পেরেছি। এই ডিউ টাইমে করতে পারছি না, কথা ওকে? যাও, ক্লিয়ার। তাহলে 1 নম্বর টাইম আমাদের ওকে। ঠিক আছে, এবার আসি টাইম নাম্বার। কুলম্বের সূত্র থেকে না 1 নম্বর টাইপে আর দেখার মতো কিছু নাই। তাহলে এখন চলে যেতে হবে কুলম্বের সূত্র ফেল কোথায়, কোথায় ব্যর্থ হয়েছে, ফেলুরটা কোথায়? কুলম্বের সূত্রের ফেলুর হচ্ছে যদি কোনো চার্জ গতিশীল থাকে, তাহলে কুলম্বের সূত্র এখানে অঙ্ক করতে পারে না। আর যদি কোনো চার্জ এরকম বিন্দু না হয়, বড় হয়, তাও কুলম্বের সূত্র উত্তর করতে পারে না। তাহলে কুলম্বের সূত্র দিয়ে উত্তর করতে গেলে চার্জটাকে বিন্দু চার্জ হতে হবে। কুলম্বের সূত্র দিয়ে অঙ্ক করতে হলে চার্জকে কেমন চার্জ হইতে হবে? বিন্দু চার্জ। কথা ওকে? এখন চার্জ কি বিন্দুর জায়গায় বড় হতে পারে না? পারে নাকি পারে না? অবশ্যই বড় চার্জ হতে পারে। এখন চার্জ যদি বড় হয় তখন না কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না। ওই মোমেন্টে আমাদেরকে ইউজ করতে হয় গাউসের সূত্র। কিসের সূত্র? চার্জ বড় হলে আমাদেরকে ইউজ করতে হয় গাউসের সূত্র। ওকে, চার্জ যদি বড় হয় ইন দ্যাট কেস আমাদের ইউজ করতে হবে গাউসের সূত্র। গাউসের সূত্রটা দেখতে বেসিক্যালি খুব সহজ। ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। কিন্তু প্রথমে আমাদেরকে চলে যেতে হবে যে আসলে এই গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন লেয়ারটা কি, বা এই গাউসের সূত্র দিয়ে বেসিক্যালি আমরা কোন কোন স্পেসিফিক টাইপের বলরেখা বের করতে পারি, কোন ধরনের বলরেখা আমরা বা কোন ধরনের প্রাবল্যগুলো আমরা গাউসের সূত্র দিয়ে বের করতে পারি। তো এখন তোমাদেরকে অ্যাডমিশনে খুব ছোট করে নিতে হবে। খুব ছোট করে কথা বলতে গেলে বাবা, আমাদের কাছে গোলক থাকবে, আমাদের কাছে তার থাকবে, আর আমাদের কাছে পাত থাকবে। গোলক 4 রকম হতে পারে: নিরেট পরিবাহী গোলক, ফাঁপা পরিবাহী গোলক, নিরেট অপরিবাহী গোলক, ফাঁপা অপরিবাহী গোলক। কথা ওকে? বাট সবগুলো গোলককে ছোট করে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কথা ওকে? তারপরে একটা লম্বা তার থেকে একটা দূরত্বে আমরা আর বের করবো। এই করতে আর বের করবো একটা লম্বা তার থেকে কোথায় আর বের করবো? বলো বলো বলো। একটা নির্দিষ্ট দূরত্বে। একটা লম্বা তার থেকে কোথায় আর বের করবো? একটি নির্দিষ্ট দূরত্বে। আমি কি কথা বুঝাতে পারছি? কথা ওকে? তাইলে আমরা তোমাদেরকে মনে রাখার জন্য বোর্ডে খুব সহজ করে 4টা ভাগে ভাগ করি।
ফোনটা একটু ধরতে হবে। হ্যাঁ চাচি বলেন। হ্যাঁ চাচি বলেন। আপনার সিম কি হয়েছে? আচ্ছা দাঁড়ান আমি কথা বলছি। আচ্ছা দাঁড়ান আমি কথা বলছি না, মেশিন এখন ক্লাস নিচ্ছি তো, ফাঁকা হয়ে আমি কথা বলছি, তারপর দেখছি। ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি দেখছি। আচ্ছা সেটা হচ্ছে গাউসের সূত্র দিয়ে আমরা গোলক, তার আর পাত তিনটা আলাদা সেগমেন্ট আমাদের জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, মাথার মধ্যে ধরতে হবে। একটা হচ্ছে গোলক, একটা হচ্ছে তার, একটা হচ্ছে গোলকের অনেকগুলো সূত্র, যতটা কনক্যাট উপায় করা যায়, ঠিক আছে। তোমরা গোলকের সূত্রকে এরকম করে মনে রাখো, শোনো, যদি এটা পরিবাহী গোলক, পরিবাহী গোলক পাবে, মানে গোলকটা পরিবাহী, সেটা নিরেট না থাকা ডাজেন্ট ম্যাটার, যদি পরিবাহী গোলক হয় তাহলে এর প্রাবল্য হবে কে কিউ বাই এক্স স্কোয়ার অথবা ভি। যদি এক্স এর মান আর এর সমান বা এর থেকে বড় হয় তাইলে প্রাবল্যের মান হবে শূন্য। কত হবে? কত কি ওকে? আর যদি অপরিবাহী গোলক হয়, অপরিবাহী নর্মালি অপরিবাহী গোলক হয় তাহলে প্রাবল্য হবে শূন্য। বা যদি বলে অপরিবাহী কিন্তু পুশড চার্জ, মানে জোর করে চার্জ ঢুকানো হয়েছে, চার্জের মধ্যে থাকবে না, রাখা হয়েছে, একটা ফুটবলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণ গুলো দিয়ে দিয়েছো, জোর করে তুমি চার্জ ঢুকিয়েছো, ইন দ্যাট কেস তোমার প্রাবল্যটা মনে রাখতে হবে, এটা হবে রো এক্স বাই 3 এপসাইলন নট, আর না হলে কে কিউ বাই এক্স স্কোয়ার। যখন এক্স লেস দেন আর, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল আর। তাহলে বেসিক্যালি এইটুকুটা সূত্র তোমার মনে রাখা সম্ভব, ঠিক আছে? কারণ কে কিউ বাই এক্স স্কোয়ার এটাই তোমার আগের সূত্র ছিল, এইটুকুটা মনে রাখা সম্ভব। খালি কি মনে রাখতে হবে তাকে এখনই মুখস্থ করে দেবো, আমি এখনই মুখস্থ করতে 1 মিনিট টাইম দিয়ে ধরবো তোমাদেরকে, এইটুকুটা মুখস্থ করতে হবে, এখানে কিচ্ছু করার নেই। আর তারের ক্ষেত্রে যদি যাই বাবা, তাহলে এই যে অসীম তার, এই তার থেকে আর দূরত্বে এই বিন্দুতে আমরা প্রাবল্য বের করব, এই বিন্দুতে আমরা প্রাবল্য বের করব। এই বিন্দুতে প্রাবল্য বের করতে গেলে ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। এটাকে তোমাদের জন্য একটু সহজ করতে চাইলে কে দিয়েও আমি লিখতে পারি, তাহলে হবে 2k ল্যামডা বাই আর, 1/2 পাই এপসাইলন নট, এর মানে হচ্ছে 2k, 2k ল্যামডা বাই আর, 2k ল্যামডা বাই আর। তাহলে প্রশ্ন হচ্ছে ল্যামডা কি? ল্যামডাটা আসলে পরের টাইমে পড়তে হবে, তো একটু লিখে দিয়ে পড়াচ্ছি আর কি, ল্যামডা আসছে কামিং। আর যদি এরকম একটা পাথ হয়, একটা পাথ যদি হয়, ধরে এরকম একটা পাথ, তাহলে একটা পাথের দূরত্ব ম্যাটার করে, একটা পাথের ক্ষেত্রে দূরত্বের কোনো ফ্যাক্টই নাই, একটা পাথের ক্ষেত্রে ই হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে নিশ্চয়ই আমাদের কাছে প্রশ্ন হয়ে থাকে যে ভাই ল্যামডাটা কি জিনিস আর সিগমাটা কি জিনিস, আর এইখানে আবার রোটা কি জিনিস, হ্যাঁ কি না? আমরা পরের টাইপ থেকে আবার এই টাইপে একটু ব্যাক আসবো, ঠিক আছে? আমি একটু টাইপ 3 শুরু করে আবার টাইপ 2 তে আসবো। টাইপ 3 নাম্বারের নাম হচ্ছে চার্জ ঘনত্ব। এটা কেন জানি না ভার্সিটিতে আসে, এত সহজ টাইপ কেন আসে আমি বুঝি না। তো চার্জ ঘনত্ব 3 রকমের হতে পারে, রৈখিক ঘনত্ব ল্যামডা
হতে পারে ক্ষেত্রফল ঘনত্ব সিগমা, হতে পারে আয়তন ঘনত্ব, হতে পারে দৈর্ঘ্য ঘনত্ব ল্যামডা, হতে পারে ক্ষেত্রফল ঘনত্ব সিগমা, হতে পারে আয়তন ঘনত্ব, হতে পারে আয়তন ঘনত্ব। কথা কি দৈর্ঘ্য ঘনত্ব ল্যামডা মানে কিছুই না। দেখো এত ভয় পাইলে সমস্যা। এটাতে এল দিয়ে ভাগ, এটাতে এ দিয়ে ভাগ, এটাতে আয়তন দিয়ে ভাগ। এখান থেকে পরীক্ষায় কি দিতে পারে? সর্বোচ্চ ভাগ করতে দিতে পারে, বসে বসে ভাগ করবা, আর একক দিতে পারে। এটার একক হচ্ছে কুলম্ব পার মিটার, এটার একক হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার, এর একক হচ্ছে কুলম্ব পার মিটার। সো জাস্ট বৈশা ভাগ করবা। কথা ওকে? এই পারা যাবে? শিওর তো? পারবা? আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা সুন্দরভাবে ল্যামডা, সিগমা আর এদিকে রো, ওকে, এগুলা ওকে করতে পারছি, কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসগুলোর মানেই ওখানে বসানো আছে, ল্যামডা সিগমা রো বসানো আছে। তাই আমরা আগের টাইমে চলে যাচ্ছি। এই পাতের মধ্যে কিছু কথা আছে। পাতের মধ্যে কথা কি? ধরো দুইটা পাত এরকম দিতে পারে, এটা একটা পাত, এটা একটা পাত, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে কি হবে জানো? বলরেখা প্লাস থেকে বের হয় আর মাইনাসের মধ্যে ঢুকে। পরীক্ষা দিচ্ছি কেন তুই? মানুষ তো ঘুমাতেই পারে, মানুষ মাত্র ঘুমনশীল, তাই না? এই ভিতরের কোন জায়গায় কি হবে? সিগমা বাই এপসাইলন। এই ভিতরের কোন জায়গায় কি হবে? সিগমা বাই এপসাইলন, সিগমা বাই এপসাইলন। আর বাইরের কি হবে? জিরো। আর যদি এমন হয় যে দুইটা চার্জ সেম, লাইক এরকম, তাহলে প্লাস প্লাস, তাহলে বলরেখা এরকম হবে না? এবার ভিতরে হবে জিরো আর বাইরে হবে সিগমা বাই এপসাইলন, সিগমা বাই এপসাইলন। ঠিক আছে? তো এই যে পৃষ্ঠাটা আমি দিলাম, এটা মুখস্থ করতে হবে, আসলে কিছু করার নাই। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। পড়ছি তোকে ধরবো সবাই, তাই ছবি তুল কম, এই যে মুখস্থ করো। এই যে ঘড়ি আসছে, এই যে ঘড়ি, 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে মুখস্থ করো। ছোট্ট একটা পৃষ্ঠা, অনেক ছোট করে দিয়েছি, এইটুকুটা মুখস্থ লাগবেই। ব্যাসার্ধ, বড় আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, টাইম হয়ে গেছে। বল একটা পাতের জন্য প্রাবল্য কত?
এই বেটা পাতের মধ্যে কে কিউ করতে যাস? একটা পৃষ্ঠে এত ছোট করে দিয়েছি যেটা মুখস্থ করা উচ্চারণ করতে পারছেন না, কি হবে বাস। কি নাম বাবা তোমার? জয়া। তো জয়া বলো যে দুইটা পাত, দুইটারই চার্জ যদি প্লাস হয় তাহলে মাঝখানে প্রাবল্য কত? 0। গুড। সঞ্জিতা ধরো দুইটা পাত, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ভিতরে প্রাবল্য কত? সিগমা বাই এপসাইলন। ওকে পড়ছি দাঁড়া। একটা গোলক এর প্রাবল্যের সূত্র বল। তাই বাস। তাহলে এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? সূত্র মনে রাখলেই অঙ্ক হয়ে যাবে আর কি। তো আমরা একটা অঙ্ক একটু তোমাদেরকে করতে দিতে চাচ্ছিলাম, কিন্তু ওটাই আসলে এই অঙ্ক, মানে এটাই আসে পরীক্ষায়। যে কথাগুলো জিজ্ঞেস করলাম না, যে প্লাস হলে ভিতরে শূন্য, আর একটা প্লাস একটা মাইনাস হলে ভিতরে হলো সিগমা বাই এপসাইলন। সো অঙ্ক করার এখানে আমাদের দরকার নেই। ওকে, টাইপ 3 শেষ। নাও টাইপ 4-এ অনেকগুলো কথা আছে। টাইপ 4টা একটা মিক্সচার টাইপ। টাইপ 4-এ আমি অনেকগুলো কথা বলবো, এই প্রত্যেকটা কথা মনে রাখতে হবে। নাম্বার 1, এই ফোর্স ইকুয়াল টু আমরা লিখেছি কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। বাট মাই কোশ্চেন ইজ, এটা যদি ফোর্স হয় তাহলে ফোর্সের ভেক্টরটা কত? মানে এটা যদি ফোর্স হয় তাহলে ফোর্সের ভেক্টরটা, এটা যদি ফোর্স হয় তাহলে ফোর্সের ভেক্টরটা কত? আচ্ছা একটু সহজ করে বলি, ও বুঝতে পেরেছে, বাকিরা সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। কোন জিনিসকে ভেক্টর বানানোর নিয়ম হচ্ছে দিক দিয়ে গুণ করতে হবে। দিক মানে হচ্ছে একক ভেক্টর। এখানে কুলম্বের সূত্রে বলা আছে এই বল এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তার মানে ভেরি সিম্পল, কে Q1 Q2 বাই ডি স্কোয়ার ইন্টু ডি ক্যাপ। উত্তর শেষ। এখন ডি ক্যাপকে আবার আমরা ভাঙতে পারি। এই ডি ক্যাপ মানে হচ্ছে ডি কে ডি ভেক্টর দিয়ে ভাগ। ডি ক্যাপ মানে কি? ডি কে ডি ক্যাপ দিয়ে ভাগ। দ্যাট মিনস এফ ভেক্টরকে আমরা আরো বলতে পারবো কে Q1 Q2 বাই ডি কিউব ইন্টু ডি ভেক্টর। এইটুকুটা ক্লিয়ার কিনা, নাকি তাও পরীক্ষায় দিলে ভুল করবে? এমসিকিউ আছে এখানে 3 নাম্বার 4 নাম্বার, প্র্যাকটিস শিটে পাবা, এখন দাগাইতে হবে না। পারবা কি না? পারবা? পারলে ভালো, না পারলে আরো ভালো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর টাইপ 7 এর মানে টাইপ 4 এর মধ্যে আরো কিছু জিনিস, এটা তো একটা কথা গেল। 2 নাম্বার কথা হচ্ছে, দেখো বাবা, যেখানে যেখানে তুমি দেখবা প্রাবল্য 0, কি দেখবা? যেখানে যেখানে প্রাবল্য 0 সেখানে সেখানে মনে রাখবা বিভব হবে কম। এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, এর ইমাজিনেশনটা এরকম যে ধরো একটা গোলক থেকেই বুঝতে হবে জিনিসটা। ধরো এটা একটা নিরেট পরিবাহী গোলক। তো এটা যদি একটা নিরেট পরিবাহী গোলক হয় তাহলে প্রথম কথা হচ্ছে নিরেট পরিবাহী গোলকে, এই কথাটা আমি সুন্দর করে লিখি, নিরেট পরিবাহী গোলক। নিরেট পরিবাহী গোলকে চার্জ কোথায় থাকে? নিরেট পরিবাহী গোলকে চার্জ থাকে কোথায়? পৃষ্ঠে। তাহলে ভালো করে খেয়াল করো বাবা, 1 নাম্বার কথা হচ্ছে চার্জ থাকে পৃষ্ঠে। এবং পৃষ্ঠ আবার দুইটা, একটা বাইরের পৃষ্ঠ, একটা ভিতরের পৃষ্ঠ। তাহলে হলো বাইরের পৃষ্ঠ। পৃষ্ঠ হতে পারে সমতল, হতে পারে বক্র। উত্তর হবে বক্র পৃষ্ঠ। আরো ভালো করে যদি বলি তাহলে চার্জ বেশি থাকে উত্তল পৃষ্ঠে। কোন পৃষ্ঠে? উত্তল পৃষ্ঠে। এই সবগুলাই ভার্সিটিতে আসা বহুবারের প্রশ্ন, বহুবারের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে।
কথা কি ওকে? আর এই যে তুমি নিরেট পরিবাহী গোলকটা আঁকছো, এইটাকে আমি একটু গ্রাফ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতে চাই। তো দেখো বাবা, এই পর্যন্ত কিন্তু ব্যাসার্ধ, হ্যাঁ কি না? তো আমি গ্রাফ আঁকবো দুইটা, একটা না। এই দুইটা গ্রাফই আবার তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে কি খুবই গুরুত্বপূর্ণ গ্রাফ। প্রথম গ্রাফটা আমি বসাবো প্রাবল্য বনাম দূরত্ব, তারপরের গ্রাফটা আমি বসাবো বিভব বনাম দূরত্ব। এবং গ্রাফটা আমরা আঁকছি নিরেট পরিবাহী গোলকের জন্য। কার জন্য? নিরেট পরিবাহী গোলকের জন্য। তো একটু আগে তো পড়ালাম নিরেট পরিবাহী গোলকে, নিরেট পরিবাহী গোলকে এইটুকুটাতে প্রাবল্য কত? এইটুকুটাতে প্রাবল্য, ওকে। বাট তারপর এই পৃষ্ঠে কিন্তু প্রাবল্য সর্বোচ্চ, এবং এইখান থেকে জিনিসটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে না। সো দ্য গ্রাফ শুড বি লাইক, এটা কিসের কিসের গ্রাফ? প্রাবল্য বনাম দূরত্ব, ওকে। এবার একটা জিনিস, বিভব এবং দূরত্বের গ্রাফ যদি আমরা আঁকি, বিভব এবং দূরত্বের গ্রাফ যদি আঁকি, তাইলে গ্রাফটা হবে এরকম। প্রাবল্য যেখানে 0, বিভব ওই জায়গায় ধ্রুবক। সো বিভবের গ্রাফটা হবে এইরকম। অর্থাৎ যতক্ষণ 0 ছিল অতক্ষণ পর্যন্ত এই পৃষ্ঠের বিভব নির্ণয় করার সূত্র ছিল না কে কিউ বাই আর। এই কে কিউ বাই আর এই পুরাটার বিভব হবে। কে কিউ বাই আর কত টুকুরার বিভব হবে? পুরাটার বিভব। আমি কথা বোঝাইতে পারলাম? আর তারপরে মানে একই সূত্র, একটাই, পুরোটাতেই কে কিউ বাই আর, ঠিক আছে। বাট মানে এইটুকুটার জন্য কে কিউ বাই আর, আর এই বাকিটার জন্য হচ্ছে কে কিউ বাই এক্স। এক্স মানে কি আর থেকে বড়, দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? দূরত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে না, এরকম আর কি। সো এই কনসেপ্টটুকুটা আমাদের মনে রাখতে হবে, কথা ওকে। সো এটাই টাইপ নাম্বার 4। এখান থেকে তোমাদের একটা অঙ্ক একটু করতে হবে, কারণ পরীক্ষার অঙ্কটা যে ল্যাঙ্গুয়েজে আসে, তোমরা যদি এই ল্যাঙ্গুয়েজে না করো তাহলে তোমরা পারবা না, ওকে। হ্যাঁ, 11 নম্বর এমসিকিউটা একটু করো তাড়াতাড়ি বাবা। 11 নম্বর এমসিকিউ, 11 নম্বর এমসিকিউ, এমসিকিউ 11। কি হলো বাবা? ওই যে বাচ্চা ছেলেটা যে দিল তোমাদেরকে, এই যে এই জন্য তো এখানে এক্সট্রা চলে আসে সবার। কি ধরনের কথা এটা? এখন আমার প্র্যাকটিসিটি গায়েব হয়ে গেল। কত আচ্ছা, অপশনে 250, তাই না? ওদেরকে যে শীট দেওয়া হলো শীট শর্ট করেছে, দুইটা হলে হবে, সলটা হলে হবে, দে শীট হলে হবে। সজীবকে বললাম সলটা পাঠাতে না, হ্যাঁ কি হবে বাবা উত্তর? সি লক করে দেবো। আচ্ছা তাহলে দেখি এই সি নাম্বার কার কার মনে হচ্ছে, হাত তোলো তো। ওকে দেখ, এখানে বলছে 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক বায়ুতে স্থাপন করেছি, 0.1 মিটার দূরে প্রাবল্য আর বিভব। মানে 0.1 মিটার কি ভিতরে অবস্থান করছে, তাহলে প্রাবল্য কত? 0। আর বিভবটা করতে গেলে ভিতরে মানে কি পৃষ্ঠেরটা দিয়েই করতে হবে। তাহলে পৃষ্ঠের বিভব বাইর করতে দিলে 9 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউবের মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ডিভাইডেড বাই 1। এটা কাটা, তাহলে উত্তর হয়ে গেল 18 ভোল্ট।
তাহলে উত্তর সি নাম্বার। তোমরা ক্লিয়ার তো? ওকে, গুড। সো এই টাইপের অঙ্ক আমাদের আর করার দরকার নাই, আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 5। টাইপ 5 হচ্ছে ভাসমান, সরি 6। টাইপ 5 হচ্ছে বর্গ, আয়ত, ত্রিভুজ। টাইপ 5 হচ্ছে বর্গ, আয়ত এবং ত্রিভুজ। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, ধরো এটা একটা বর্গক্ষেত্র, তোমাকে বলতে পারে যে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত। তোমাকে বলতে পারে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত। তোমাকে একটা ত্রিভুজ দিতে পারে, একটা সুন্দর, ভার্সিটিতে উল্টাপাল্টা ত্রিভুজ দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো এই ত্রিভুজের যে কেন্দ্র, এই কেন্দ্রে বিভব কত, প্রাবল্য কত, যে কোনোটাই বলতে পারে আর কি। তো দেখো, যদি আমাদেরকে বিভব বের করতে দেয় তাহলে আমরা কি করবো, কি করার চেষ্টা করবো? সিম্পলি মনে রাখবো বিভব এক ধরনের স্কেলার রাশি, এবং আলটিমেটলি আমার এইখানেও চার্জ থাকতে পারে, এইখানেও চার্জ থাকতে পারে, এইখানেও চার্জ থাকতে পারে, এইখানেও চার্জ থাকতে পারে। বাট যেহেতু এটা বর্গের কেন্দ্র, এই প্রত্যেকটা শীর্ষ থেকে এর দূরত্ব তো ধ্রুবক হবে, তাই না? হ্যাঁ কি না? তাহলে ভোল্টেজ একটা স্কেলার রাশি। এই ছবিতে যখন আমরা ভোল্টেজ বের করব, তখন কে বাই এ, এটা কিন্তু ধ্রুবক থেকে যাবে। মানে আলটিমেটলি সূত্র কি? কে কিউ বাই এ, কে কিউ বাই এ। তাহলে ভিতরে আলটিমেটলি হবে Q1 প্লাস Q2 বাই Q3 প্লাস Q4। আর একটু সোজা করে বললে ভি হবে কে ইন্টু সামেশন কিউ বাই এ। তাহলে খালি এ বের করতে হবে। হোয়াট ইজ এ? এ হচ্ছে বর্গের কর্ণের অর্ধেক, এ হচ্ছে বর্গের কর্ণের অর্ধেক। লাইক আমি যদি তোমাকে বলি এটা হলো 10 মিটার, একটা বাহু হলো 10 মিটার, তাহলে কর্ণ হবে 10√2, তাহলে এ হবে এর অর্ধেক, তাহলে এ হবে 5√2। এরকম দ্রুত গতিতে তোমার ক্যালকুলেশন করতে হবে। কথা ওকে? তাহলে এটা তো বর্গের চক্কর গেল। এবার একটু সমবাহু ত্রিভুজে আসে। ভার্সিটিতে হয় বর্গ, নাহলে সমবাহু ত্রিভুজ, অন্য কিছু দিবে না আর কি, ক্যালকুলেটর ছাড়া অন্য মাথা নষ্ট হয়ে যাবে। এবার সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও একই। এখানে Q1 থাকতে পারে, এখানে Q2 থাকতে পারে, এখানে Q3 থাকতে তো পারে। এই ক্ষেত্রেও দেখো বাবা, এই অর্থাৎ এই ক্ষেত্রেও এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, টোটালি দূরত্ব আছে কয়টা? এই টোটালি দূরত্ব আছে কয়টা? 3টা। আছে কি না? ওকে। তো এই ক্ষেত্রেও যদি দূরত্বগুলোকে এ এ এ এরকম করে আমরা চিন্তা করতে পারি। তো এই ক্ষেত্রেও যদি দূরত্বগুলোকে আমরা এরকম করে এ এ এ বলে চিন্তা করি অ্যাকচুয়ালি, তাহলে দেখো আলটিমেটলি এখানেও যখন আমরা ভোল্টেজ বের করবো, কে বাই এ কিন্তু কমন থাকবে। আলটিমেটলি সামেশন কিউগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানেও এ খুঁজে বের করাটাই আমাদের টাস্ক, তাই না? এখন কিভাবে আমরা শর্টেস্ট ওয়েতে এ খুঁজে বের করতে পারি? কি করি? কিন্তু মধ্যমায় তো জানি না আমরা। বাহুর দৈর্ঘ্য কেন? মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। বাহুর দৈর্ঘ্যকে √3 দিয়ে ভাগ দিব না? দেখি কি করা যায়। ধরো বাবা বাহুর দৈর্ঘ্য ধরলাম x, তাহলে এইটা কিন্তু বাবা হবে x/2। তাহলে এই টোটালটা হবে √x² minus x²/4। That means √3x²/4, that means √3/2x। এই that means কত? √3/2x। হ্যাঁ কি না? তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু না,
এ হচ্ছে এটাকে 2:1 অনুপাতে ভাগ করতে হবে, অর্থাৎ এ হচ্ছে √3/2 ইন্টু এক্স ইন্টু 2/3। ওকে, তাইলে 2 কেটে যাবে, আর আলটিমেটলি উত্তর থাকবে x/√3। এটাই ও বলছিল আর কি। সো এইটুকুটাই আমরা টেকনিক আকারে মনে রাখবো। ইয়েস ইয়েস ইয়েস, গুড। তো এটাই আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে আমরা পিথাগোরাসকে ফোন দিব, বর্গ করব, রুট করব, তাহলে তো 30 সেকেন্ডে হবে না, আমাকে 30 সেকেন্ডে উত্তর বের করতে হবে। সো দ্যাট এই এ বের করার টেকনিক হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, 10/√3। এর থেকে কোনো সহজ টেকনিক পৃথিবীতে নাই। কথা ওকে? কথা ক্লিয়ার? ঠিক তো? তাহলে এইভাবে করে বিভব বের করতে পারবে। আর যদি প্রাবল্য বের করতে দেয়, ওটা ক্যালকুলেটর ছাড়া করা একটু বিট ডিফিকাল্ট হবে। তাই প্রাবল্য দেওয়ার চান্সটা একটু কম আসতে পারে আর কি, বাট চান্সটা কম। ঠিক আছে? ওকে, এতক্ষণ তোর মনে হলো যে সলটা দিতে হবে? ও, এটা ঠিক করতে লেগেছিলিস? এটা তো কপি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা কপি করবি, এটা সলভ সহ আমাকে দিয়ে দেবে ইঞ্জিনিয়ারিং ব্যাচের আগে, তাহলে হচ্ছে। ওকে, তাহলে প্রবলেমকে সলভ করবে ভূত। তোকে আগে ফোন দিতে পারে স্টেজে, উপর থেকে তরুণ আছে নাকি দেখ, নাহলে রাহাত আছে নাকি দেখ। রাহাত তো নাই, দেখ কাউকে খুঁজে পাচ্ছিস কিনা, অন্য কাউকে নিয়ে আয়। টাইপ 6 হচ্ছে ভাসমান থাকবে, ভাসমান থাকা। ওকে, অর্থাৎ টাইপ 6 এর মেন কথা হচ্ছে কোন চার্জ, মানে কোন চার্জকে আমরা আরেকটার সাহায্যে ভাসমান রাখতে পারবো কিনা, ভাসিয়ে রাখতে পারবো কিনা, ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষ কখন ভাসমান থাকবে? যখন ওর উপর নিচের দিকের বল আর উপরের দিকের বলটা সমান হবে, তাই না? একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে রাখি, কি করে ওর ওজন এমজি কাজ করছে, ওই পরিমাণ বল আমরা দিই, এটাই তো। তাহলে ফ্যাক্টটা বি লাইক দ্যাট, এই এমজি কাজ করবে নিচের দিকে, তাহলে এই এমজির পরিমাণ বল উপরের দিকে ইলেকট্রিসিটিকে দিতে হবে। ইলেকট্রিসিটি কি করে দেবে? ইলেকট্রিসিটিতে প্রাবল্যের আরেকটা ডেফিনিশন হচ্ছে, প্রাবল্য মানে হচ্ছে F/Q। তাহলে F ইকুয়াল টু বলা যায় Q, E ইকুয়াল টু F/Q। সো F ইকুয়াল টু বলা যায় QE। তাহলে এই উপরের দিকে হবে Q। সো ভাসমান থাকার শর্ত ভেরি সিম্পল, mg ইকুয়াল টু QE হতে হবে। এই ছোট্ট সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই বুঝতেই পারছো এখানে হয় m দিবে, নাহলে মানে হয় m, নাহলে Q, নাহলে E, এই তিনটার মধ্যে একটা বের করতে দিবে, আর বাকিগুলো দিয়ে দিবে। অবশ্যই একটু ক্যালকুলেটর বোধগম্যভাবে অঙ্কটা করতে হবে আমাদেরকে। তো যেহেতু এটা অঙ্ক করার একটা ইস্যু আছে, একটা অঙ্ক আমরা করি, দেখি করতে পারি। ঠিক আছে, দুই গ্রাম ভরে 2 কুলম্ব চার্জে বস্তুকে ভাসমান রাখতে কত মানে প্রাবল্য তবে এই অঙ্কের জন্য আরেকটু সহজ করে দিতে হবে,
জি এর মান 9.8 দিয়ে বের করে ফেলবি কর তুই তো কাটবে না ভাই কাহিনী আছে 10 দিয়ে 10 থাকলে ভালো আমি 10 দিলাম বুঝ দিলাম তুই বুঝলি ভুট্টো সাহেব টাকা উত্তর হচ্ছে কিউই ইকুয়াল টু এনজি বেসিক্যালি উত্তর এটাই না এখান থেকে আমাদের বের করতে হবে ই মানে হচ্ছে এম জি বাই কিউ আমি ইচ্ছা করে মান একই দিয়েছি কিন্তু একই না মান এটা হচ্ছে 2 10 টু দি পাওয়ার -3 আর এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 2 এটা ঠিক আছে তাহলে উত্তর হবে 0.01 নিউটন পার ঠিক আছে তো এই আর কি তো এটা জি এর মান 10 না দিলেও পারা যাবে এমন কঠিন কিছু হতো না 0.0098 টাইপের কিছু হতো 0.0098 বাট এই সিম্পল সূত্রের ঠিক আছে কথা ওকে সো এবার আমরা চলে যাব টাইপ নাম্বার 7 টাইপ নাম্বার 7 হচ্ছে ডাইপোল তো খুব সহজ করে ডাইপোলের কনসেপ্টটাকে আগে আমাদের মাথার মধ্যে নিতে হবে হ্যাঁ ওই আয়তনটা ক্যালকুলেটর দিয়ে হয় না তো এই কারণে বর্গ ত্রিভুজটাই এ বের করাটাই মেন আর কি ঠিক আছে ওকে টাইপ 7 হচ্ছে ডাইপোল ডাইপোল হইতে গেলে কি হইতে হবে বাবা ডাইপোল হইতে গেলে দুইটা চার্জ থাকতে হবে এই চার্জগুলোকে ছোট হতে হবে চার্জগুলোকে সমান হতে হবে আবার এই চার্জগুলোকে বিপরীতমুখী হতে হবে বা বিপরীত ধর্মী হতে হবে এবং চার্জগুলো কাছাকাছি অবস্থান করতে হবে কাছাকাছি অবস্থান করতে হবে ওকে ডাইপোলের জন্য চার্জ হতে হবে দুইটা চার্জগুলোকে হইতে হবে ছোট চার্জগুলার মান হইতে হবে সমান চার্জগুলো হইতে হবে বিপরীত ধর্মী চার্জগুলোকে থাকতে হবে চার্জগুলোকে কেন থাকতে হবে কথা বলি তাই না আমি এটাকে বলবো ডাইপোল তাহলে ডাইপোলের উদাহরণ কি হতে পারে অনেক উদাহরণ হতে পারে খুব সহজ একটা উদাহরণ হতে পারে পানিতে অক্সিজেনে আমরা দেখি ডেল মাইনাস হাইড্রোজেনে আমরা দেখি ডেল প্লাস পানিতে অক্সিজেনে আমরা দেখি ডেল মাইনাস যেইখানে হাইড্রোজেনে আমরা দেখি ডেল প্লাস কথাটি ওকে ভেরি গুড না এই হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে পানি হয় মধ্যবর্তী দূরত্ব ডি ভেরি গুড কোনো সমস্যা নাই এইখানে ধরো এই একটা চার্জ এটাকে আমরা যদি প্লাস কিউ মনে করি এই আরেকটা চার্জ এটাকে আমাদের মাইনাস কিউ মনে করতে হয় আর এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বকে বাই ডিফল্ট আমরা 12 হিসেবে চিহ্নিত করি দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বকে আমরা বাই ডিফল্ট 12 হিসেবে চিহ্নিত করি এখানে সবার আগে একটা জিনিস লক্ষ্য করি এখানে তড়িৎ প্রাবল্য অবশ্যই সারা জীবন কাজ করবে প্লাস থেকে মাইনাসের দিকে বাট এখানে আরেকটা জিনিস আছে যার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট কি নাম রে বাবা ডাইপোল মোমেন্ট এই ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে প্রকাশ করি এই পি হচ্ছে কিউ ইন্টু মধ্যবর্তী দূরত্ব এই ডাইপোল মোমেন্টের দিক আবার একটু ছ্যাঁচা এই ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে
আর দুইটা সূত্র আমি খুব ছোট্ট করে তোমাদেরকে বলতেছি। একটা হচ্ছে ডাইপোলের জন্য ভোল্টেজের সূত্র, আর একটা হচ্ছে ডাইপোলের জন্য প্রাবল্যের সূত্র। খুবই ছোট করে বলতেছি, এর থেকে ছোট করে লেখা সম্ভব না। তাহলে পি মানে তো কিউ ইন্টু 12 হয়েই গেল। তাহলে সূত্র হচ্ছে কে পি কস থিটা বাই আর স্কোয়ার, আর এটাতে কে পি রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা বাই আর কিউ। এখন আমরা আর চিনি না, থিটা চিনি না। তাহলে আর থিটা চিনার ওয়ে ভেরি সিম্পল, ভেরি 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 সিম্পল। ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু থেকে এই যে দূরত্ব, এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আর এই দূরত্বটা হচ্ছে আর, আর এই বিন্দুকে আমরা বের করতেছি। তাহলে আরও চিনিয়ে দিলাম, থিটাও চিনিয়ে দিলাম। প্রশ্নে বলবে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু থেকে দূরত্ব, এটা হচ্ছে আর, আর ওই দূরত্ব এত ডিগ্রি কোণ করে আছে, এটা হচ্ছে থিটা। এত ডিগ্রি কোণ করে আছে, এটা কি থিটা, এটা কি থিটা। তো এইখান থেকে খুব লক্ষণীয় বিষয় কি, ডাইপোল থেকে যেটা পরীক্ষায় প্রশ্নে আসে, এখানে আমরা অ্যাড করব ডাইপোলের ভোল্টেজ দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, আর ডাইপোলের প্রাবল্য দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাত। তো এইবার আমি যে পৃষ্ঠাটা দিলাম, এই পৃষ্ঠাটা আমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে আর একটা লাইন সহ। সেটা হচ্ছে আমরা যে কোনো ক্ষেত্রেই জানি টর্ক মানে হচ্ছে বল ইন্টু মধ্যবর্তী দূরত্ব, বল ইন্টু মধ্যবর্তী দূরত্ব বা আর এফ সাইন থিটা, হ্যাঁ কি না? তো আলটিমেটলি এই এফ মানে আবার লেখা যায় কিউই, তো ওইখান থেকে এটাকে লেখা যায় পিই সাইন থিটা। এটা হচ্ছে ডাইপোলের টর্ক। আর ডাইপোলের কাজ হচ্ছে পিই কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা। তো এই ই তো প্রশ্নে দেওয়া থাকবে, পি হচ্ছে কিউ ইন্টু মধ্যবর্তী দূরত্ব করে আমরা পাবো, আর থিটা দুটাও প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমরা 2-3টা অঙ্ক এখান থেকে তোমাদের করতে দিব, তার আগে আমার এই পৃষ্ঠাটা মুখস্থ থাকবে। আর আগের বারের মতো যদি ছ্যাঁচড়া করে বলতে না পেরেছি, সো আবার আমি মুখস্থ করতে 1 মিনিট সময় দিতে পারি। 1 মিনিট অনেক, এই কয়টা জিনিস মুখস্থ করতে 1 মিনিট লাগে? মোটেও না। 1 মিনিটের মধ্যে মুখস্থ করে ফেলবে।
বল ডাইপোলের প্রাবল্যের সূত্রটা বল। গুড, বস। ডাইপোলের বিভবের সূত্রটা বল। সুন্দর, বস। ডাইপোলের কাজের সূত্রটা বল। ফ্যান্টাস্টিক। তাহলে তিনটা সূত্র আমরা পড়ালাম, তিনটা সূত্রে আমরা তিনটা অঙ্ক এখন তোমাদেরকে জিজ্ঞেস করবো, দিয়ে আমরা পরের টাইপে চলে যাবো, ঠিক আছে? নাম্বার 1 দেখো, অবশ্যই চার্জের মানগুলো সুন্দর আমরা দিব, যেন কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে? না, 2 মাইক্রোকুলম এর চার্জ, 2 মাইক্রোকুলম ও -2 মাইক্রোকুলম এর চার্জ 3 মিলিমিটার দূরত্বে রয়েছে, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন, সমদ্বিখণ্ডকের ওপর বিভব কত? সংযোগ রেখার ওপর প্রাবল্য কত? ঠিক মধ্যবিন্দুতে। সমদ্বিখণ্ডকের 2 মিটার দূরে 60 ডিগ্রি কোণে কোনো বিন্দুতে প্রাবল্য কত? 10 নিউটন পার কুলম্ব বাহ্যিক প্রাবল্যে 0 ডিগ্রি হতে 90 ডিগ্রি ঘুরতে কাজ করে, ঠিক আছে? এই 4টা করলেই এটাই আমাদের শেষ। সব ঘটাঘট এই 4টা অঙ্ক তাড়াতাড়ি করে গেলাম সবগুলাই। যেই 3টা-4টা সূত্র তোমাদেরকে মুখস্থ ধরলাম, ওই সূত্রগুলোতে খালি বসাতে হবে, বসায় ক্যালকুলেশন করে তোমাকে উত্তর আনতে হবে উইদাউট ক্যালকুলেটর।
হ্যাঁ ব্যাটারি হয়ে যাওয়ার কথা না। আচ্ছা শোনো, এখানে অনেক কনসেপচুয়াল ব্যাপার আছে। নাম্বার 1, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হলে থিটা কত বলো? 90। তাহলে এর উত্তর কত হচ্ছে? কারণ cos 90 মান কত? ওকে, এবার সংযোগ রেখার উপর প্রাবল্য কত? ঠিক মধ্যবিন্দুতে। সংযোগ রেখার উপর ঠিক মধ্যবিন্দুতে এর মানে হচ্ছে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি 90 ডিগ্রি? কত ডিগ্রি? 0। কারণ এই রেখার উপরে তো থিটার মান আসলে 0, তাই না? সূত্রটা তাহলে 0 বসাই কেপি 1 + 3 cos স্কয়ার থিটা মানে একটা 2 কেপি আসে, 2 কেপি বাই আর কিউ। এবং এই আর মানে হয়ে যাবে তখন এল। আর মানে কত হয়ে যাবে? এল। এলটাই ঝামেলা আবার। তাহলে তুমি করতে পারলা 2 × 9 10⁹ ইন্টু তোমার 6 × 10⁻⁻6 ইন্টু 3 10⁻⁻3, হ্যাঁ কি না? আর কিউব মানে হচ্ছে আর এর মান 1.5 মিলিমিটার। আর এর মান কত? 1.5 মিলিমিটার। 1.5 না লিখে 3/2 কিউব ইন্টু 10⁻⁻9। নাইন কেন? দূরত্ব 3 10⁻⁻3, আমি 6 করতে গিয়ে লিখলাম। ও তাই তো, এটা কি হবে? ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এবার কাটাকাটি করে করে ফেলি। দেখো কাটাকাটি, এই যে এইটা 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 কাটা, ঠিক আছে। এরপর আলটিমেটলি এইখানে কি আছে? থাকলো 2 × 9 × 3 ইন্টু 10⁻⁹, আর নিচে আছে 3 × 3 × 3, উপরে আছে 2 × 2 × 2, তাই তো নাকি? হ্যাঁ কি না? তাহলে এই কাটাকাটি আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা এটা কাটা, এটা 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 কাটা, বুঝলি? তাহলে উত্তর হয়ে গেছে কিন্তু 16। এই হচ্ছে, ঠিক আছে। 3 নাম্বার, সমদ্বিখণ্ডকের 2 মিটার দূরে 60 ডিগ্রি কোণে কোনো বিন্দু প্রাপ্ত। পারছো? হ্যাঁ বলো। আরো কাটাকাটি করা যাবে না? তাহলে সূত্র তো ছেঁচড়া সূত্র। তাহলে এই ছেঁচড়া সূত্র দিয়ে অঙ্ক করতে তো ভয় লাগে, করতে হবে। তাহলে কেপি
রুট ওভার 1 প্লাস cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 1/4 বাট মানে 3/4 আসবে, তাই না? 3/4 আসলে 7 একটা √7 থেকে যাবে কিন্তু, তাহলে আলটিমেটলি এই 4টা থেকে 2 আসলো, তাহলে কে পি √7 2r, এটা হবে উত্তর। এই কে আর পি গুণ করে একটু আগে আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি যে সব আসলে কেটে গেছে, কেটে গিয়ে আলটিমেটলি এই আগের প্রশ্নে একটা 2 কম হয়েছে নাকি? ওইখানে 2 ছিল, যে এটাকে 2 দিয়ে গুণ হবে, আগের প্রশ্নে একটা 2 ছিল, কি দেখে, তাইলে কে আর পি গুণ করলে 9 আর ওদিকে 3 × 2 = 6, 6 × 9 = 54 √7 আর 2 আর কিউব মানে হচ্ছে 2 কিউব, তাহলে 16, 16 দিয়ে 54 ভাগ যায় না, তাহলে এই করলে 27, তাহলে 27 √7/8। তুমি কি এটা বলেছিল উত্তর? আচ্ছা, একই কথা, নিউটন পার কুলম্ব। ওকে, আর 4 নাম্বারটা এতখানি ঘোরাতে কাজ করতে হবে, তাহলে এই সূত্র কি? পিই তাহলে 90 মান তো 0, তাই না? আলটিমেটলি পিই উত্তর, আর পিই তো তখন থেকে করছি আমরা, পি এর মান হলো 54 না? ও আচ্ছা, এখানকার ই তো আলাদা, তাহলে পি হচ্ছে 6 × 10⁻9 ইন্টু 2 ইন্টু 10, তাহলে হবে 6 × 10⁻8। ঠিক আছে, তো লং ক্যালকুলেশন ছিল 2 নাম্বার, 3 নাম্বারে 1 আর 4 কিন্তু সহজ, কারণ সূত্র মনে রাখলেই হবে, ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, কিছু করার নেই। সো এই টাইপও শেষ। এবার আমরা চলে যাব ধারকে, টাইপ নাম্বার 8, আমাদের টপিক লাস্ট, বাট এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। টপিকের নাম হচ্ছে ধারক। ধারক মানে যা চার্জ স্টোর করে, বাট কি হিসেবে স্টোর করে? এনার্জি হিসেবে স্টোর করে। ধারক চার্জ স্টোর করে, বাট কি হিসেবে স্টোর করে? এনার্জি হিসেবে স্টোর করে। গুড। তো ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু Q/V। ধারকের ধারকত্ব যদি আমরা বের করি, তাহলে ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু Q/V। Q/V। আবার তাহলে সি ইকুয়াল টু কি দাঁড়াবে? Q/V। কথা ওকে? গুড। এবার প্রথম খেয়াল করবে, কিউ আর ভি এর উপরে কিন্তু সি নির্ভর করে না, মানে কিউ পরিবর্তন হলে ভিও পরিবর্তন হয়ে যায়, ভি পরিবর্তন হলে কিউ পরিবর্তন হয়ে যায়, এটার উপর আসলে এটা নির্ভর করে না। ম্যাথমেটিক্যালি আমরা ধারককে মেইনলি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সমান্তরাল মান ধারক। যখন আমরা সমান্তরাল মান ধারকে যাই, তখন আলটিমেটলি সি এর সূত্রটা আমাদের কাছে আসছে A∈k/। আর যখন আমরা গোলাকার ধারক নিয়ে স্টাডি করি, তখন আমরা জিনিসটা পাই সি ইকুয়াল টু 4πε0r। ওকে, গোলাকার ধারক নিয়ে স্টাডি করলে সি ইকুয়াল টু 4πε0r। সুন্দর, এখানে একটা কে থাকা উচিত।
তো এটা তো নর্মাল ধারকের সূত্র, এখান থেকে খেয়াল করো এ এর সাথে সমানুপাতিক, বি এর সাথে ব্যস্তানুপাতিক, এটা ডিফারেন্ট ইস্যু, ওখানে আর এর সাথে সমানুপাতিক, এটা নিয়ে তো তেমন কোনো মেজর ফ্যাক্ট না। এখন ঘটনা হচ্ছে এই দুইটা সূত্র দিয়ে আমরা ধারকের অঙ্ক করতে পারি, নর্মালি বসালেই অঙ্ক হয়ে যাবে, এটা বোঝার কিছু নাই। এই ধারকগুলো আমি দিয়ে আমরা আবার সমবায় বানাতে পারি। তো ধারকের যখন সমবায় বানাবো আমরা, তখন খেয়াল করতে হবে এই ধারকের সমবায়ের মধ্যে ঠিক রোধের মতোই আমরা সিরিজ এবং সমান্তরালের দুইটা কনসেপ্ট পাই। রোধের মতোই আমরা বলতে পারি যে ধারকের সমবায় সিরিজও হতে পারে, আবার ধারকের সমবায় সমান্তরালও হতে পারে। ধারকের সমবায় সিরিজও হতে পারে, আবার ধারকের সমবায় সমান্তরালও হতে পারে। কথা কি ওকে? সিরিজও হতে পারে, আবার সমান্তরালও হইতে পারে। কথা ওকে? এবার সিরিজ হোক আর সমান্তরাল হোক। সিরিজের ক্ষেত্রে আমরা ধারকটা ইনভার্স ইনভার্স, অর্থাৎ ইনভার্স 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 ডট ডট ডট। তবে জেনারেলি এই সূত্রটা ভার্সিটিতে খুব কম ইউজ হবে। ভার্সিটিতে ইউজ কি হবে, দুইটা ধারকের যখন তুমি সিরিজ করবা তখন মনে রাখবা উপরে হবে দুইটার গুণ আর নিচে হবে দুইটার যোগ, এইটা বেশি কাজে লাগবে। আর যদি এমন হয় C1 আর C2 সমান, তাহলে তোমার CS হবে C/2, এইটাই লাগবে কাজে, ঠিক আছে? আর সমান্তরালের ক্ষেত্রে CP ইকুয়াল টু C1 C2 C3 ডট 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 ডট। জেনারেলি এরকমই হয় কথা, তাই না? তো ধারকের ক্ষেত্রে এই সিরিজ সমান্তরালে এই দুটো কনসেপ্টটা আমাদের একটু মনে রাখতে হবে। এই দুইটা কনসেপ্টটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে টোটাল ক্ষেত্রফল যদি হয় আর এইটুকুটাতে যদি Q1 প্যারাম্যাগনেটিক থাকে, এইটুকুতে যদি K2 প্যারাম্যাগনেটিক, একটাতে K1 থাকলো একটাতে K2 থাকলো, তাইলে আলটিমেটলি এই দুইটা ধারক, ভালো করে দেখো বাবা, এটার একটা কমন পয়েন্ট, এটার একটা কমন পয়েন্ট। এই দুইটা ধারক চোখ বন্ধ করে সমান্তরালে আছে, এদের ধারকত্ব হবে C1 প্লাস C2। এখন প্রশ্ন হচ্ছে C1 কত আর C2 কত? C1 হচ্ছে A এপসাইলন নট K1 বাই 2D, কারণ A তো অর্ধেক হয়ে গেছে, আর এটাও তাই হবে A এপসাইলন নট K2 বাই 2D। সেখান থেকে সবই তুমি কমন নিতে পারো, A এপসাইলন নট বাই 2D কমন নিলে K1 প্লাস। আর এই ছবিটাতে যদি তুমি আসো, তাহলে এখানে ধরো এটা K1, এখানে K2, এবার A সেম থাকবে, এবার D হয়ে যাবে। বাট এরকম একটার পর একটা থাকলে এই কম্বিনেশনটাকে আমরা বলি শ্রেণীর কম্বিনেশন। কি কম্বিনেশন? শ্রেণীর কম্বিনেশন। আর শ্রেণীর কম্বিনেশনের ক্ষেত্রে CS ইকুয়াল টু C1 ইনভার্স প্লাস C2 ইনভার্স দিয়ে আবার হোল ইনভার্স। বাট এরকম ক্ষেত্রে C1 C2টা আলাদা করে বের করে নেওয়াটাই ভালো। C1 হবে A এপসাইলন নট K1 বাই D বাই 2, আর C2 হবে A এপসাইলন নট K2 বাই D বাই 2। আলাদা করে বের করে নিলে ভুলের সম্ভাবনাটা কম থাকে, ঠিক আছে? আলাদা করে বের করে নিলে ভুলের সম্ভাবনাটা কম থাকে। এই দুইটা কেস আমাদের একটু মাথায় রাখতে হবে। এই দুইটা কেসের পর আমাদেরকে চলে যেতে হবে শক্তির ক্ষেত্রে এবং ধারকের ক্ষেত্রে। শক্তি আমরা খুব ভালো করেই জানি, এদিকে তিনটা সমীকরণ আছে শক্তি। একটা হচ্ছে হাফ CV স্কোয়ার, হাফ QV, আর একটা হচ্ছে Q স্কোয়ার বাই 2C।
প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই ডেটা ইউজ করে আমরা অঙ্ক করব। আর এটা তখন সত্য হবে, মানে ধরো সি ধ্রুব হলে ভি এর বর্গের সমানুপাতিক, কিউ ধ্রুব হলে ভি এর সমানুপাতিক, কিউ ধ্রুব হলে সি এর ব্যস্তানুপাতিক। বিষয়টা এরকম। আরেকটা জিনিস আছে এখানে, ইউ, যেই ইউ মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। ইউ মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এই একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে গেলে উত্তর তুমি পাবা হাফ এপসাইলন নট ইনটু ই স্কয়ার। সো এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। সো এই পৃষ্ঠাটাও তোমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, তাইলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? সো ধারক থেকে নতুন অঙ্ক করার কিছু নাই, বাট এখান থেকে কিছু মিলিত অঙ্ক আসে, যে অঙ্কগুলোকে আমাদের আলাদা করে করতে হবে। এই অঙ্কগুলোকে আমরা লাস্ট টাইপ 9 নাম্বার টাইপে ধরব। দুইটা অঙ্ক করলেই হবে, দুইটা টাইপের অঙ্ক আছে, পরীক্ষায় আসতে পারে, এখানে দেওয়া আছে। এই অঙ্ক দুইটা আমরা করব। সো টাইপ নাম্বার 9-এ দুইটা অঙ্ক করলেই আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। সো অঙ্ক দুইটা এখন অবভিয়াসলি আমি তোমাদেরকেই করতে দিব, কারণ তা না হলে তোমরা পারবা না। অঙ্ক নাম্বার 51, আমরা তাড়াতাড়ি অঙ্ক নাম্বার 51 করব। ওকে, অঙ্ক নাম্বার 51, ভেরি সিম্পল অঙ্ক। যে সূত্রগুলো লিখে দিলাম, হয়তো এগুলারই অনেকগুলা হেল্প নিয়ে অঙ্কটা হবে। বি 20, শুধু 20 সি নাম্বার। ওকে, দেখি বাকি সবার জন্য দেখি। দেখো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। বৃষ্টির পানির একই মাপের 120টা ফোঁটা প্রত্যেকটাতে কিছু ভোল্টেজ দিয়ে চার্জিত করা হলো। একত্রিত হয়ে বৃহত্তর ফোঁটায় পরিণত হলে তাদের বিভব হয় 500 ভোল্ট। ছোট ফোঁটাগুলো কত ভোল্টে চার্জিত ছিল? তো ছোট ফোঁটার চার্জ যদি তুমি বের করতে চাও বেসিক্যালি, তাহলে অনেকগুলো উপায়ে তুমি চার্জ বের করতে পারো। নর্মালি তুমি চিন্তা করো, ভোল্টেজ মানে হচ্ছে কে কিউ বাই আর, বেসিক্যালি তো এটাই। হ্যাঁ কি এখন বড়টার জন্য দেওয়া আছে, এর মানে কি দেখো, বড়টার জন্য ভি মানে অবশ্যই কে, কিউ হয়ে যাবে সামেশন কিউ, আর আর হয়ে যাবে বরফটা। হ্যাঁ কি না? তো 100 এই যখন ফোঁটাগুলো মিলিত হয় আর যোগ হয়, এখানে মনে রাখবা ক্যাপিটাল আর ইকুয়াল টু কিউবিক রুট স্মল কিউবিক রুট এন ইন্টু স্মল আর। এখানে বলেছেন 125টা ফোঁটা, তুমি এমন সংখ্যায় পাবা যেগুলো এরকম 3 দিয়ে কিউবিক রুট করা যায়। তাহলে এটার মান হচ্ছে 5 ইন্টু স্মল আর।
ঠিক আছে, 5 ইন্টু কি স্মল আর, বাট স্মল আর এর মান দেওয়ার দরকার পড়েনি। তাহলে এইখানে হবে কে ইন্টু 125 আগের কিউব ডিভাইডেড বাই 5 ইন্টু স্মল আর। তাহলে একটু ভালো করে খেয়াল কর, এটাকে লেখা যায় 25 ইন্টু কে কিউ বাই আর। এখন মজার কথা, এইদিকে 500, আর এই কে কিউ বাই আর মানেই তো আমার যেটা দরকার সেটা, হ্যাঁ কি না? তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে 500 বাই 25 ইকুয়াল টু 20 ভোল্ট। এটাই বেসিক্যালি আমার দরকার। ওকে, বেসিক্যালি এটাই আমার দরকার। ঠিক আছে, ওকে। এবার 71 নাম্বারটা করো, তাহলে আমাদের ক্লাস শেষ। এটা আসতে পারে, রিসেন্ট ট্রেন্ডে এই টাইপের অঙ্ক ভালো আসছে। 71 71 নাম্বার অঙ্কটা। দুশো 76। দেখো 71 নম্বরে আমাদের কাছে ই দেওয়া আছে, আর আমাদের কাছে ফ্লাক্স চাইছে। ই দেওয়া আছে, কি চাইছে? ফ্লাক্স চাইছে। এখানে প্রশ্ন হচ্ছে ফ্লাক্স জিনিসটা আসলে কি? এই ফ্লাক্স মানে হচ্ছে ই ডট ডি। এখন প্রশ্ন হচ্ছে এর দিক কি বরাবর? এর দিক হচ্ছে লম্ব বরাবর। এখানে দেখো বলে দিয়েছে যে তোমার এক্স জে, মানে জেড এক্স তলে অবস্থিত। তাহলে এ ভেক্টরের দিক হবে জে বরাবর। কি বরাবর? তখন উত্তরটা হবে ডট তোমার কত মানে 40। তো 40 জে। তুমি যখন জে দিয়ে গুণ করবা, খালি এইটুকুটা গুণ করলেই হবে 200। আর ফ্লাক্সের একক হচ্ছে মিটার স্কোয়ার পার কুলম্ব। এটাই ঠিক আছে। নিউটন মিটার স্কোয়ার। তো এখানে জাস্ট দেখো, পরীক্ষার হলে এই কোশ্চেনটাই তুললাম। জেড এক্স এর জায়গায় এক্স ওয়াই দিলেই উত্তর হবে। এক্স ওয়াই দিলে এখানে কে দিতে হবে, তখন উত্তর হবে 240। হ্যাঁ কি না? সো একটা ডিজিট চেঞ্জ করে দিলেই কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাচ্ছে। সব পারতে হবে, এটাই কথা। ওকে, সো এর মাধ্যমে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, অনেক বড় অধ্যায়, আমি অনেক ছোট করে গুছাই দিলাম। এইটুকুটা মনে রাখতে হবে, এইটুকুটা মনে না রাখলে সমস্যা। বাকি এখানে 77টা এমসিকিউ আছে, অবশ্যই রিপিট এমসিকিউ নাই। এই 77টা এমসিকিউ যদি সততার সাথে প্র্যাকটিস করো তাইলেও অনেক কিছু হবে। ঠিক আছে, 77টা এমসিকিউ যদি তুমি সততার সাথে প্র্যাকটিস করো অনেক কিছুই হবে। ঠিক আছে, ক্লিয়ার? ও, তোমাদের কালকে কি ক্লাস? বায়োলজি ক্লাস না? এই ক্লাস কিন্তু যারা মিস দিচ্ছ বা যারা এক্সাম মিস দিচ্ছ, যে ঘুমতে ঘুমাতে এক্সাম দিতে আসে, পরীক্ষা কিন্তু সন্নিকটে। দেখলাম খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছে 17 তারিখ, 18 ডিসেম্বর। মানে ভার্সিটিগুলো মনে হচ্ছে মেডিকেলের আগে পরীক্ষা দিয়ে দেবে, এরকম অবস্থা। ঠিক আছে, তবে টেনশন নাই। আমাদের ক্লাস 25 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আমাদের অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। তো সেই দিক দিয়ে আমরা অনেকগুলো মডেল টেস্ট দেওয়ার টাইম পাবো, নোট টেনশন। ঠিক আছে, তো তোমাদের একটা স্ট্যাটিক ভার্সিটি, না স্ট্যাটিক ভার্সিটি প্র্যাকটিস কি হয়েছে? ও ওই মার জায়গায় তোমাদেরকে কি অবস্থা দিয়ে দাও, দুই দিকে দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা ওয়েমার নাও, ওয়েমার নিয়ে সুন্দর করে চলে যাও।
stay on